অ্যাডভোকেট গোমদী প্রামাণিক, আপনাকে জানছি যা কিছু ঘটছে এই ষড়যন্ত্রগুলো তো রয়েছেই, যেমনটা বলা হচ্ছে যারা আগের সরকার ছিল তাদের যারা রয়েছেন তারা এই ষড়যন্ত্রগুলো করছেন, কিন্তু এর সাথে বিদেশি কোনো ষড়যন্ত্র আছে কিনা, বিশেষ করে ভারতের? বিশেষ করে একটা কথা বলি যে ষড়যন্ত্র আছে, এবং ষড়যন্ত্র না থাকলে আজকে যারা বিভিন্ন সময় যে আন্দোলনগুলো করছে, তো এই আন্দোলনগুলো করতে পারতো না, তাদেরকে সেই আন্দোলন করার মতোই ছিল না। এবং একই সঙ্গে দেখছি দেশে বিদেশে, শুধুমাত্র পার্শ্ববর্তী দেশ একটা তা না, এমনকি মাইনরিটি ইস্যুর কথা আমরা বলি যে আমরা গত 15 বছর ধরে বিভিন্ন সময় আমরা বেশ কিছু দাবি দেওয়া করেছি, তখন কিন্তু পূরণ হয় নাই। এবং পার্শ্ববর্তী দেশের নেতাদের কাছেও আমরা খুব আবেদন নিবেদন করেছি যে আপনারা এই শেখ হাসিনা সরকারকে একটু বলেন যে তারা যেন এই সমস্যাগুলো সমাধান করেন। বিশেষ করে আমরা কিন্তু সেপারেট ইলেকটোরেটের কথা বলছি, যে আজকে মাইনরিটিদের যদি আলাদা ভোটার সিস্টেম করে দেন, যে তাহলে কিন্তু এই যে আজকে যে আন্দোলনগুলো হচ্ছে এগুলো কিন্তু হতো না, কারণ মাইনরিটিদের ব্যবহার করে তারা কিন্তু এই বড় বড় ঘটনাগুলো ঘটাচ্ছে। একই সঙ্গে মাইনরিটিরা চিরকালই নেগলেক্টেড। এইবার সরকার এই যে এতগুলো মানে সংস্কার কমিশন, একটাও কিন্তু কোনো মাইনরিটি নাই, একজনও নাই। একজন উপদেষ্টা নিয়োগ করেছে, সে যে কে এই বিষয়টা আমাদের হিন্দু সমাজও তাকে চেনে না। কোথার থেকে নিয়ে এসে তাকে বসায় রাখছে, আজ পর্যন্ত তার মানে সে যে জীবিত আছে না মারা গেছে না, সে কোনো কাজে আছে না কর্মে আছে, কেউ জানে না। তো তার মানে হচ্ছে যে শেখ হাসিনার সময়ও যে কাজটা, বর্তমান সময়েও তাই। এই যে আজকে যারা হিন্দু আন্দোলন কথা যে কথাগুলো বলছেন, মানে বিভিন্ন সময় যে কথাগুলো চলছে, তো এটার পিছনেও কারণ ওই তারা মনে করছে যে কেউ আমাদের দেখে না, কেউ আমাদের শোনে না। আমরা মনে করছিলাম যে এই সরকার আসার পরে এটা বৈষম্য বিরোধী মানে সরকার, অথচ সে বৈষম্যের এখনো রয়ে গেছে। আর আন্দোলনের ব্যাপারে আমরা তো দেখছি এখানে কিছু ঘটলেই পার্শ্ববর্তী দেশ সহ আমেরিকার সমস্ত দেশে এটা নিয়ে ব্যাপক হইচই হচ্ছে। অথচ 2021 সালে কুমিল্লা থেকে আরম্ভ করে চাঁদপুর চৌমোহনী একটা মন্দির মানে এই ছিল না, মানে সোজা হয়ে দাঁড়িয়েছিল না, সব ভস্মীভূত হয়েছে। তখন কিন্তু এত বড় আন্দোলন ভারতে কিংবা আমেরিকায় আমরা দেখিনি। তখন এর আগে তখন যশোরের অভয়নগর, তারপর নাসিরনগর, ওইদিকে চট্টগ্রামের হাটহাজারী, রংপুরে এবারও সমাবেশ হচ্ছে, রংপুরে কিংবা যে পীরগঞ্জ, এসে রংপুরে এসে খুলনা শিয়ালি, এই সমস্ত এলাকায় গ্রাম ধরে জ্বালিয়ে দিয়েছে। তখন কিন্তু আমরা এত বড় ধরনের মানে দিনের পর দিন আন্দোলন দেখি নাই। আমরা করেছি, আমরা মানুষদেরকে তো জোর করে নিয়ে যায়, সে কোনো মতো মানববন্ধন একটা করে একদিন শেষ করা গেছে, দ্বিতীয় দিন হিন্দুদেরকে নিয়ে যাওয়া যায়নি। তো এখন যেহেতু এই সমস্ত আন্দোলন হচ্ছে, খালি একটা বিষয় না, ছাত্র আন্দোলন চলছে, গার্মেন্টস শ্রমিক আন্দোলন, রিক্সাওয়ালা আন্দোলন, এমনকি কাজের বুয়ারা পর্যন্ত আন্দোলন করে আর কি, তাদেরকেই ডাকতে হবে, যেটা অতীতে আমরা কখনো দেখি নাই। এটা একটা ভালো লক্ষণ যে মানুষ অতীতে একটা দুর্বিষহ অবস্থান ছিল, এখন প্রাণ খুলে সবাই কথা বলতে পারতেছে। কিন্তু এটার পিছনেও বড় ধরনের গভীর ষড়যন্ত্র আছে, যে তার সেই ফ্যাসিবাদীদের আবার কিভাবে ক্ষমতায়ন করা যায়, এই ধরনের রিউমার বাজারে ছড়িয়ে দিয়ে। ওই যে এক জায়গায় এর আগে দেখলাম যে এক ভদ্রলোক, সে বলছে বিদেশ থেকে টাকা এনে তাদের মধ্যে বন্টন করা হবে, সবাই চলে আসেন। মানে যে যেমনি পারতেছে এই সরকারকে নাজেহাল করার জন্য সেই কাজগুলোই করতেছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে সেক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বা প্রতিবেশী রাষ্ট্র ভারতের কোনো ধরনের তাদের স্বার্থ রয়েছে কিনা? রাজনৈতিক নেতাদের তো স্বার্থ আছে, তারা এইটাকে নিয়ে প্রচার প্রপাগান্ডা করলে তাদের লাভ হয়। যেমন ট্রাম্প, সে হঠাৎ করে একটা মানে বিবৃতি দিয়ে বসলো আর কি, যে বাংলাদেশের মাইনরিটিদের নির্যাতন হচ্ছে, আমি থাকলে এটা হতো না। এটা হচ্ছে যে আমেরিকায় বসবাসরত যে হিন্দু আছে সেই ভোটগুলোকে কালেক্ট করা। কারণ কমলা হ্যারিস ও হিন্দু, দেখেন মানুষ, হিন্দুরা কিন্তু কমলা হ্যারিসকে ভোট না দিয়ে ট্রাম্পকে দিয়েছে। কেন ভোট দিয়েছে? যে ট্রাম্প হিন্দুদের প্রতি সহানুভূতিশীল। রাজনৈতিক নেতারা সবসময় ওই যে এই কাজটাই করে, যে কি মানে কোন কথা বললে, কোন সময় কোন ব্যবস্থা নিলে তার পক্ষে মানুষ ভোট চলে যায়, সেটা এই কাজগুলো তারা করছে, ভারতেও করছে, আমেরিকাও করছে, অন্যান্য দেশগুলো করে। কিন্তু মাইনরিটি ইস্যুটাকে স্থায়ীভাবে সমাধানের মানে কোনো কাজই কেউই করেনি। এই যে বিএনপি আছে এইখানে, দেখেন ওনারাও কিন্তু করতে পারতো। আজকে যারা এই যে বিভিন্ন সময় যে হিন্দুদের আন্দোলন হচ্ছে, তাদের অফিসে গিয়েই প্রথম হচ্ছে দোয়া আশীর্বাদ নিয়ে কিন্তু শুরু করেছে। তারা তো তখন থেকেই মানে এদেরকে থামাইতো যে আমরা আসি, নির্বাচন হোক, তোমাদের দাবি দেওয়া আমরা দেখবো। তারা কিন্তু সেটা বলেনি। তো এরকম প্রত্যেকেই মনে করে যে এই মানে হিন্দু জনগোষ্ঠীকে তার নিজের কাজে লাগাবে। কারণ এই তো সমস্যাটা যা চলছে গত কয়েকদিন ধরে, এগুলো অবশ্যই অস্বাভাবিক। কোনো অবস্থাতেই আমরা বলতে পারি না যে বিচ্ছিন্ন কোনো ঘটনা। সার্বিকভাবে আপনি কি বিশ্লেষণ করবেন, কারা করছে, কেন করছে? আপনাকে ধন্যবাদ, বিজ্ঞ সহ আলোচক, ওনাকে ধন্যবাদ জানাই। যারা দেখছেন শুনছেন তাদেরকে ধন্যবাদ। এই কথাগুলো কিন্তু আমরা বিগিনিং থেকে বলে আসছি। আজকে পরাজিত ফ্যাসিবাদ
তার মাথা বিদায় হলেও কিন্তু তার ডালপালা কিন্তু সব জায়গায় তারা বহাল তবিয়তে আছে। আর বহাল তবিয়তে থাকা অবস্থায় ইতিমধ্যেই কিছু কিছু ঘটনায় আমরা দেখছি সরকার যে পদক্ষেপটা নেয় সেই পদক্ষেপটাকে বানচাল করার জন্য তাদের অনেক ভূমিকা আমরা দেখছি। সেই কারণে আমরা বারবার বলছি যে এদেরকে চিহ্নিত করে যত দ্রুত এদেরকে সরানো যায় সেটা সরকারের জন্য মঙ্গল। সরকার যদি সংস্কার করতে চায় ভালো কথা, কিন্তু সংস্কার করতে হলে সেই ফ্যাসিবাদের দোসরদের কাঁধে হাত রেখে তো আর সংস্কার করতে পারবে না, কারণ তারা তো দিবে না। আজকে এটারই প্রমাণ হলো এটা, যে এটা তো এই ঘটনায় দিয়ে না, তো বেশ কিছুদিন যাবতীয় বিভিন্ন কিছুর মধ্য দিয়ে আজকে হিন্দু ধর্মের ভাইদের বলি, বা আজকে আমাদের ইসলাম ধর্মের ভাইদের বলি, বা আজকে বিভিন্ন শ্রমিকদের কথা বলি, বিভিন্ন উপর ভর করে তারা চেষ্টা করছে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য। যেমনিভাবে আমরা বলবো, যেমনিভাবে সেই আজকের 2005-06 সালের আমরা দেখছি যে তত্ত্বাবধায়ক সরকারকে কিভাবে লগি বইটা দিয়ে মানুষ পিটিয়ে সেই সময় সেই সরকারকে তারা ব্যর্থ করে দিয়েছিল, পতন ঘটাচ্ছে। আমরা একই কারণে বলি যে এই সরকার সচেতন থাকা উচিত এবং সব রাজনৈতিক দলের সাথে, বিরোধী দলের রাজনৈতিক আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোর সাথে সব সময় এটা বোঝাপড়া করা দরকার, আলোচনা করা দরকার এবং একটা নির্বাচনে একটা রোড ম্যাপ ঘোষণা করা দরকার। আমরা এই কারণেই বলছি যে নির্বাচনের রোড ম্যাপটা যখনই ঘোষণা করবে, হোল নেশন কিন্তু তখন ওই নির্বাচনের দিকে ধাবিত হবে এবং তখন দৃষ্টিটা কিন্তু সেদিকে থাকবে। আর পাশাপাশি এই সরকারকেও বলেছি যে আপনার যতটুকু নির্বাচনকে কেন্দ্র করে এবং নির্বাচিত সরকার পরবর্তী পর্যায়ে যাতে ফ্যাসিবাদ না হইতে পারে সেটার জন্য যেগুলো করণীয় দরকার, যে সমস্ত সংস্কার, সেগুলো আপনারা করেন। পাশাপাশি রোড ম্যাপটা আপনারা দেন। রোড ম্যাপ সেটা আপনি 6 মাস আগে দেন, 1 বছর আগে দেন, অসুবিধা তো নাই, কিন্তু দেওয়া উচিত। না হলে এই ষড়যন্ত্রগুলো হবে। কারণ আমরা এগুলো দেখতে পাচ্ছি যে মানে পরাজিত ফ্যাসিবাদ বিভিন্ন সময় প্রকাশ্যে বক্তব্য দিয়ে যাচ্ছে এবং সেটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে অবস্থান করে দিয়ে যাচ্ছে এবং তাদের অবস্থানও এখন পর্যন্ত পরিষ্কার না যে তারা কি চায় আমাদের রাষ্ট্রতে। আপনাকে মনে হয় যে শুধুমাত্র ষড়যন্ত্র, আর কোনো বিষয় কাজ করছে না? না, ষড়যন্ত্রটাই তো মূল। অর্থাৎ ষড়যন্ত্র হলো এই যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের মধ্যে যে ফ্যাসিবাদ বিদায় হয়েছে, তারা যাতে আবার ফিরে আসতে পারে আর এই অন্তর্বর্তীকালীন সরকার যাতে ব্যর্থ হয় তাদের দায়িত্ব পালন করতে, এটাই তো ষড়যন্ত্র, এটাই ষড়যন্ত্র। আমি একটু আজাদ মজুমদার আপনার কাছে আসতে চাই। যেটি আব্দুল সালাম বলছিলেন যে যত বেশি দেরি হবে, বা এটি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি নিজে বলেছেন যে নির্বাচনের যত বেশি দেরি হবে তত বেশি ষড়যন্ত্র ঘনীভূত হবে এবং বাস্তবায়নের চেষ্টা করা হবে। আপনি কি তারেক রহমানের এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন কিনা? অবশ্যই নির্বাচন বেশি বিলম্বিত হলে যারা বাইরে আছে এই মুহূর্তে বা দেশের ভিতরে থেকে নানা ষড়যন্ত্র করছে, তারা দীর্ঘ সময় ধরে ষড়যন্ত্র করার সুযোগ পাবে। এগুলো নিয়ে দ্বিমত করার কোনো সুযোগ নেই। আসলে নির্বাচনটা অবশ্যই আমাদের একটা কাঙ্ক্ষিত লক্ষ্য সবারই, এবং নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়, নির্বাচনে যাতে সত্যিকার অর্থে জনপ্রতিনিধি যারা আছেন তারা যাতে নির্বাচিত হতে পারেন, সেই জন্য কিছু পদক্ষেপ নেওয়া জরুরি মনে করছে সরকার। শুধু সরকার নয়, আমাদের যে সমস্ত রাজনৈতিক দল আছে বা ছাত্র আছে যারা এই গণঅভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিল, তারা কিন্তু সবাই ফিল করে এটা নিয়ে আসলে কোনো দ্বিমত কারোর মধ্যে নেই। এক ধরনের ন্যাশনাল কনসেনসাস আছে যে প্রয়োজনীয় কিছু আপনার সংস্কার করে, যে সংস্কারটা করলে আমাদের নির্বাচনটা সুষ্ঠু একটা নির্বাচন হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা এটা সংহত হবে, সেটা করে নির্বাচন হবে। সরকারও কিন্তু এই বিষয়ে আসলে খুব বেশি কারোর সাথে আসলে দ্বিমত নেই। সরকার যেটা চাচ্ছে বা বলেছে, মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে কিছু প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, সংস্কার একাধিক কমিশন হয়েছে, এই এতগুলো সংস্কার কমিশন আছে, প্রয়োজন আছে কিনা এটা নিয়ে কেউ কেউ বলেছেন। আবার অনেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে আরো অনেক বিষয়ে সংস্কারের প্রস্তাব এসেছে, সংস্কার করার। সব মিলিয়ে একটা জিনিস আশা করা হচ্ছে যে খুব শিগগিরই হয়তো সংস্কার কমিশনগুলো তাদের একটা রিপোর্ট যদি দিয়ে দেয়, সুপারিশমালাগুলো দিয়ে দেয়, তাহলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে। আলোচনা করে ওনারা ঠিক করবেন অ্যাকচুয়ালি কতটুকু সংস্কার প্রয়োজন, যেটুকু প্রয়োজন সেটুকুর উপরে ভিত্তি করে পরবর্তীতে সিদ্ধান্ত হবে। এই কথাগুলো আমরা 3.5 মাস ধরে শুনে আসছি।
যে রাজনৈতিক দলগুলো যা চাইবে তাই হবে বা যতটুকু সমস্যা, কিন্তু আমরা একটা নির্বাচনী রোডম্যাপও কিন্তু 3.5 মাসে বেশি হয়ে গেছে, প্রায় 4 মাস হতে যাচ্ছে, আমরা এখনো পাইনি। সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো নানান ধরনের সন্দেহ প্রকাশ করছে, এই জায়গাটাতে আপনি কি বলবেন? কোনো সন্দেহ কেউ প্রকাশ করছে না, এগুলা ঠিক না। আর আপনি 3.5 মাস ধরে শুনে আসছেন, সেটা সরকার তো বলেছেই যে সংস্কার কমিশনের যে জন্য যে তারিখটা দেওয়া হয়েছে, যে তাদেরকে বলা হয়েছে যে সময়সীমার মধ্যে তারা সুপারিশ দিবে, সেই সুপারিশের ভিত্তিতে আপনার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা, কিন্তু সেই সময় তো পার হয়ে যায় না। না, আমরা কিন্তু এর মধ্যে শুনেছি যে কোনো কোনো ক্ষেত্রে 31শে ডিসেম্বর পার হয়ে যেতে পারে। তো সেটা হলো, সেটা সমস্যা কমিশন গুলোর পক্ষ থেকে কথা এসেছে যে 31শে ডিসেম্বরের মধ্যে তারা সবাই রিপোর্ট দিতে পারবে না সম্ভবত। 31শে ডিসেম্বরটা আসুক আগে, 31শে ডিসেম্বরের মধ্যে যদি রিপোর্ট না দিতে পারে, তারা কবে রিপোর্টটা দিতে পারবে সেটার জন্য তো আপনাকে একটু সময় দিতে হবে, তাই না? তো আপনি কোনো সময় দিবেন না আর বারবার বলবেন যে আমরা 3.5 মাস ধরে শুনে আসছি। 3.5 মাস ধরে তো এটা শুনবেন, এটাই স্বাভাবিক। 3.5 মাস ধরে তো এটাই রাজনৈতিক অঙ্গনে আলোচনা হয়েছে, এবং রাজনৈতিক দলগুলোর সাথে যখন আলোচনা হয়েছে তখন এই কথাটাই হয়েছে। তারা সবাই কোনো রাজনৈতিক দল কিন্তু বলেনি যে আগামীকালকেই নির্বাচন দিয়ে দেন। কিন্তু নির্বাচন রোডম্যাপ ঘোষণার দাবি আছে। হ্যাঁ, রোডম্যাপ কখন ঘোষণা করা হবে সেটাও কিন্তু বলা হয়েছে। সেটা যদি সেটা নিয়ে যদি দ্বিমত থাকে, তাহলে রাজনৈতিক দলগুলো আবার সরকারের সাথে আলোচনা করতে পারে যে না, আপনাকে এখনই দিতে হবে। তো এইগুলো আসলে আপনি চাইলে এগুলো নিয়ে অনেক কথা বলতে পারেন, কিন্তু এইসবের কোনো সমাধান আসে না। সমাধান যে প্রকৃতি আসে, একটা একটা কনস্ট্রাকটিভ ওয়েতে আলোচনার মাধ্যমে সমাধান আসে। রাজনৈতিক দল যদি বলে যে না, আপনি যেই বলেছেন যে ডিসেম্বরের মধ্যে সংস্কার প্রস্তাব দিলে হবে না, আপনাকে আগামীকালকে দিতে হবে, তাহলে সেটাও রাজনৈতিক দল বলুক। রাজনৈতিক দলগুলোর সাথে তো নিয়মিত সরকারের যোগাযোগ হচ্ছে, আলোচনা হচ্ছে। আজকেও কিন্তু বিএনপির সাথে প্রধান উপদেষ্টার একটা বৈঠকের কথা আছে। তো এই আলোচনাগুলো চলছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়নি, যোগাযোগ আছে। আমি ওই প্রশ্ন আপনার কাছে রাখবো। আব্দুল সালাম কিন্তু বলেছেন যে একটা দূরত্ব কিন্তু আছে, বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরো বাড়ানোর বিষয়ে কথা বলছেন, যে যোগাযোগটা বলেনি, আমি শুনিনি। আমি যোগাযোগটা বাড়ানোর কথা বলছি, যোগাযোগ বাড়ানোর কথা বলছি। সেদিক থেকে যোগাযোগ তো বাড়ানোর, যদি আপনার যদি ওনাদের দিক থেকে দাবি থাকে, যোগাযোগ তো বাড়ানো যেতেই পারে। যোগাযোগ তো আর একপাক্ষিক হয় না, যোগাযোগ কিন্তু একটা দ্বিপাক্ষিক বিষয়। তো ওনারা চাইলে ওনারাও সরকারের কাছে আসতে পারেন, যে কোনো সময় মোস্ট ওয়েলকাম, অলওয়েজ আসবেন। ওনাদের যদি কোনো বক্তব্য থাকে, সেই বক্তব্য ওনারা উপস্থাপন করবে। এটা নিয়ে তো খুব বেশি কোনো গ্যাপ আসলে কারোর মধ্যে নাই এই জায়গাটা। আমি একটু